আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। নতুন যুদ্ধের দামামা, পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান, নিহত 19 পাকিস্তানি সৈন্য। ব্যর্থ আয়রন ডোম, হুথিদের ব্যালিস্টিক হামলা প্রতিহতে প্রথমবারের মতো থার্ড মোতায়েন করল ইসরায়েল। আজারবাইজানি বিমান বিধ্বস্তের ঘটনায় জড়িত ইউক্রেন, রুশ বিমান প্রধানের বিস্ফোরক দাবি। আরাকান আর্মির কাছে সেনাদের আত্মসমর্পণ করতে বললেন মিয়ানমারের জেনারেল। ট্রাম্প মাস্কের বন্ধুত্বের চিড়, অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে। সৌদি আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা, ফের 0 ডিগ্রির নিচে নামবে সৌদির তাপমাত্রা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে। প্রতিবেশী পাকিস্তানের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান নেতৃত্বাধীন বাহিনী। আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কয়েকদিন পর শনিবার এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে উভয় পক্ষের হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। যদিও চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে সীমান্তে আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তানের অন্তত 19 সেনা এবং 3 আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। আর ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে শনিবার প্রতিবেশী আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে সংঘর্ষে পাকিস্তানি এক সৈন্য নিহত হয়েছেন। উভয় দেশের কর্মকর্তারা বলেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে গত 25 ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশের একাধিক এলাকায় বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এই হামলায় আফগানিস্তানে অন্তত 46 জন প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। পাকিস্তানের বিমান হামলায় বেসামরিক এই হতাহতের ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল আফগান তালেবান। সে অনুযায়ী শনিবার স্থানীয় সময় সকালের দিকে আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একাধিক এলাকায় হামলা চালিয়েছে আফগানিস্তান। শনিবার পাকিস্তানের সীমান্ত জেলা কুররামের অন্তত 2টি স্থানে সংঘর্ষ হয়েছে বলে সীমান্তের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এএফপি-কে জানিয়েছে। তিনি বলেছেন সংঘর্ষে পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পসের একজন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরো 7 জন আহত হয়েছেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পাকিস্তানের সীমান্তের ওপারে বেশ কয়েকটি পয়েন্ট যেখান থেকে আফগানিস্তানে হামলা চালানো হয়েছিল প্রতিশোধের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশের একজন কর্মকর্তা এএফপি-কে বলেছে শনিবার ভোরের দিকে এই সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তবে আফগান বাহিনীর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকে প্রতিবেশী এই দুই দেশের মাঝে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক জটিল আকার ধারণ করে চলতি বছরের মার্চে ওই সময় পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তানের ভূখণ্ডে 2 দফায় বিমান হামলা চালায়। এতে আফগানিস্তানে 5 নারী এবং শিশু নিহত হয়। ইয়েমেন থেকে ইসরায়েলে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে মার্কিন থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান সমর্থন পুষ্ট হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালায়। এটি ছিল গত 8 দিনে ইসরায়েলের উপর হুথিদের 5ম হামলা। অক্টোবর মাসে ইসরায়েলে মোতায়েন করা থার্ড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবার প্রথমবারের মতো সক্রিয়ভাবে ব্যবহার করা হলো। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় একটি ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করা হয় এবং একজন মার্কিন সেনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 18 বছর ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। থার্ড ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে টার্মিনাল ফেজে প্রতিরোধ করতে সক্ষম। এটি সাধারণ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে আলাদা, কারণ এটি বিস্ফোরক ওয়ারহেডের পরিবর্তে গতিশক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করে। ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি যুদ্ধ বিমান হুথিদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালায়। এই হামলায় সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং হেজিয়া বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। গাজায় যুদ্ধের জবাবে ইসরায়েল
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে ইয়েমেনি হুথিরা। ইসরায়েলি বাহিনী জানিয়েছে গত এক বছরে হুথিরা ইসরায়েলের দিকে 200টির বেশি ক্ষেপণাস্ত্র এবং 170টির ড্রোন ছুড়েছে, যদিও বেশিরভাগ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে। হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করেছে। তারা 100টির বেশি জাহাজে আক্রমণ চালিয়েছে, ফলে বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা বিকল্প পথ নিতে বাধ্য হচ্ছে। চলমান এই সংঘাত ইসরায়েল এবং হুথিদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়িয়ে তুলেছে। বুধবার কাজাখস্তানের আখতাউ শহরে আজারবাইজানের যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনায় অন্তত 38 জনের মৃত্যু হয়, যার পেছনে রুশ বিমান বাহিনীর দায় দেখছেন অনেকেই। তবে তা মানতে নারাজ রুশ বিমান বাহিনীর প্রধান। তিনি বরং ইউক্রেনের দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি, চেচনিয়া অঞ্চলে ইউক্রেন যখন ড্রোন হামলা চালাচ্ছিল সে সময় আজারবাইজানের একটি বিমান কাজাখস্তানের দিকে মোড় নেওয়ার আগে অবতরণের চেষ্টা করতে গিয়ে ধসে পড়ে। তবে আজারবাইজানের এক আইন প্রণেতা ও বহু বিমান বিশেষজ্ঞ বুধবারের বিমান দুর্ঘটনার দায় চাপিয়েছে রুশ বিমান প্রতিরক্ষার গোলাবর্ষণের উপর। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার বেসামরিক বিমান কর্তৃপক্ষ রোজাভিয়াসির প্রধান দিমিত্রি ইয়ারদভ। আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রেয়ার 190টি বিমান সেই দেশের রাজধানী বাকু থেকে রুশ প্রজাতন্ত্রী চেচনিয়ার আঞ্চলিক রাজধানী গ্রজনির দিকে উড়ে যাচ্ছিল। তবে কাস্পিয়ান সাগর বরাবর কাজাখস্তানের আখতাউতে এটি বাঁক নেয় এবং অবতরণের চেষ্টা করতে গিয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় 38 জন প্রাণ হারিয়েছে এবং বাকি 29 জন প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তি আহত হয়েছেন। এই বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ কি তা নিয়ে আজারবাইজান, কাজাখস্তান এবং রাশিয়ার কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটে রয়েছে, কেননা এই নিয়ে আনুষ্ঠানিক তদন্ত হতে চলেছে। তবে আজারবাইজান সংসদের এক সদস্য রাশিম মুসাবেকভ সেই দেশের সংবাদ সংস্থা তুরানকে বৃহস্পতিবার বলেছেন, গ্রজনির আকাশ সীমায় থাকাকালীন বিমানে গুলি করা হয়েছে। তিনি রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতেও বলেছেন। মুসাবেকভের বিবৃতি নিয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেন, দুর্ঘটনার কারণ কি তা নির্ধারণ করার দায়িত্ব তদন্তকারীদের। পেসকভ সংবাদদাতাদের ডেকে এক সংবাদ সম্মেলন করে জানান, বিমানের ঘটনা নিয়ে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলস্বরূপ কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত এই নিয়ে মূল্যায়ন করার অধিকার আমাদের রয়েছে বলে মনে করি না। এদিকে রুশ বিমান বিভাগের প্রধান ইয়ারদভ বলেছেন, গ্রজনির ঘন কুয়াশার মধ্যে বিমানটি যেহেতু অবতরণের প্রস্তুতি নিচ্ছিল এবং ইউক্রেনের একাধিক ড্রোন গ্রজনিকে নিশানা করেছিল, তাই কর্তৃপক্ষ বিমান চলাচলের জন্য এলাকাটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ইয়ারদভ আরও জানিয়েছে, গ্রজনিতে অবতরণের 2বার ব্যর্থ প্রচেষ্টার পর বিমান চালককে বিকল্প হিসেবে অন্যান্য বিমানবন্দরে নামার সুযোগ দেওয়া হয়। তবে তিনি কাস্পিয়ান সাগর বরাবর আকাতাউয়ে উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি এক বিবৃতিতে বলেন, গ্রজনি বিমানবন্দর এলাকায় অবস্থা বেশ জটিল। এমন অনেক পরিস্থিতি রয়েছে যার জন্য যৌথ তদন্ত জরুরি। আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের দফতর এক বিবৃতিতে বলেছে, দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে আজারবাইজানের একাধিক তদন্তকারী গ্রজনিতে কাজ করছেন। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন আরও একজন জেনারেল। তাদের যোদ্ধারা রাখাইনের অ্যান শহরের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়াও থানকে আটক করেছে। বৃহস্পতিবার প্রকাশিত আরাকান আর্মির একটি ভিডিওতে দেখা গেছে, আটক জেনারেল রাখাইন রাজ্যে অবস্থানরত সেনা সদস্যদের আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ এবং অযোগ্য নেতৃত্বের অধীনে আরও মৃত্যু এড়ানোর আহ্বান জানাচ্ছেন। চলতি মাসে আরাকান আর্মি রাখাইনের 3টি টাউনশিপ মুংডু, তাওঙ্গুপ এবং আন দখল করে। এই অঞ্চলে জান্তার পশ্চিমাঞ্চলীয় কমান্ডের ঘাঁটি ছিল। ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়াও থান জানান, চূড়ান্ত হামলার সময় তার সৈন্যদের খাদ্য, গোলা বারুদ, চিকিৎসা সরবরাহ এবং পানীয় জলের অভাব ছিল। তিনি বলেন, রাখাইনের ভৌগোলিক চ্যালেঞ্জ এবং যুদ্ধে উদ্ঘটিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি আমার সহযোদ্ধা ও সৈনিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, অযোগ্য নেতার পেছনে আত্মত্যাগ করবেন না। আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে আত্মসমর্পণ করুন, সাদা পতাকা উত্তোলন করুন এবং আপনার অস্ত্র সমর্পণ করুন। তিনি জানান, আরাকান আর্মি তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করবে। 2020 সালে তাকে এই অঞ্চলে নিয়োগ দেওয়া হয় এবং সম্প্রতি ওয়েস্টার্ন কমান্ডের সদর দপ্তর দখল করলে তাকে আটক করা হয়। তিনি তার পরিবারকে বলেছেন তিনি সুস্থ আছেন এবং চিন্তার কোনো কারণ নেই। আরাকান আর্মি রাখাইনের 17টি শহরের মধ্যে ইতোমধ্যে 14টির দখল করে নিয়েছে। সিতে, কিয়াওকফিক এবং মানউং এখনো সরকারের নিয়ন্ত্রণে। জান্তা রাজ্যের দক্ষিণে গোয়া টাউনশিপ হারানোর দ্বারপ্রান্তে রয়েছে। আরাকান আর্মি গ্রামীণ অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করছে। ব্রিগেডিয়ার জেনারেল কিয়াও কিয়াও থান রাখাইনের পরাজয় মেনে নিতে জান্তা প্রধান মিন অং হ্লাইং এর প্রতি আহ্বান জানিয়ে রাজ্যে লড়াই অসুবিধা এবং আরাকান আর্মির যুদ্ধ সক্ষমতার কথাও স্বীকার করেছেন।
ডোনাল্ড ট্রাম্প মাসনাদে বসতে চলেছেন নতুন বছরের শুরুতে। সেই নতুন প্রশাসনে বড়সড় পদ পেয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। নির্বাচনী প্রচারেও বাইডেনকে বিধে বর্ষিয়ান রিপাবলিকান নেতারই জয়ধ্বনি দিতে দেখা গিয়েছিল তাকেই। কিন্তু এমন মাস্ক ট্রাম্প বন্ধুত্বে চিড় ধরাচ্ছে অভিবাসন, ফাটল ধরেছে মেগা ক্যাম্পে। মেগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন, এটাই ছিল ট্রাম্পের স্লোগান। আর সেই স্লোগান একসঙ্গে তুলতে দেখা গিয়েছিল ট্রাম্প মাস্ককে। কিন্তু আমেরিকায় পালা বদলের পর আচমকাই দুই শিবিরে দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে। আর এই সংকটের সূচনা ভারতীয় বংশোদ্ভূত শ্রীরামকৃষ্ণের নিয়োগকে ঘিরে। তাকে ক্ষমতাসীন হতে চলা ট্রাম্প প্রশাসনের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতির নেতৃত্বের ভার দেওয়ার পর থেকেই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। আসলে এর আগে তিনি সওয়াল করেছিলেন মেধাবী অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে, যাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। মাস্ক, বিবেক রামাস্বামীরা এই নিয়ে বরাবরই ট্রাম্প ঘনিষ্ঠদের সঙ্গে ভিন্নমত। মাস্ক নিজেও H-1B ভিসায় আমেরিকায় অভিবাসন গ্রহণ করেছিলেন। তার মতে, যদি আপনি চান আপনার টিম চ্যাম্পিয়ন হোক, তাহলে সেরা প্রতিভাদের নিয়োগ করতেই হবে। একই মত রামস্বামীরও। তার মতে, মার্কিন সংস্কৃতি বরাবরই মাঝারি প্রতিভারই বেশি কদর করে এসেছে। এই ধরনের মতামত ট্রাম্পের মনোভাবের একেবারেই বিপরীত। ফলে এই নিয়ে ক্রমেই ফাটল ধরেছে দুই শিবিরে। ট্রাম্প মাসনাদে বসার আগেই এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই। শেষ পর্যন্ত অভিবাসন নিয়ে এই সংখ্যা আরো বড় কোনো চেহারা ধারণ করে কিনা সেটাই দেখার অপেক্ষা। সৌদি আরবের কয়েকটি জায়গায় তাপমাত্রা 0 ডিগ্রির নিচে নেমে আসবে। কিছু অঞ্চলের তাপমাত্রা -4 ডিগ্রিতে পৌঁছাতে পারে। শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ। ঠান্ডায় সবচেয়ে বেশি কাবু হবে দেশটির উত্তরাঞ্চল, যার মধ্যে রয়েছে তাবুক, আল জৌফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী 3রা জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে। সৌদিতে ইতিমধ্যে বেশ শীত পড়েছে। আজ শনিবার থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে, এর প্রভাবে তাবুক, আল জৌফ এবং হেইলের তাপমাত্রা -4 ডিগ্রিতে নামবে। গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসাইন আল কাহতানি গত বুধবার জানান, এসব তথ্য গুজব। মরুর দেশ সৌদিতে গ্রীষ্মকালে পরিলক্ষিত হয় অসহনীয় তাপমাত্রা। বিশেষ করে জুন-জুলাই মাসে সূর্যের তাপে ঘর থেকে বের হওয়াই যায় না। আর শীতকালে তাপমাত্রা নেমে আসে শূন্যের কোঠায়। চলতি বছর হজ মৌসুমে দেশটিতে তাপমাত্রা এতই বেশি ছিল যে মক্কায় হজ করতে গিয়ে 1300 মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র গালফ নিউজ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। নতুন যুদ্ধের দামামা, পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান, নিহত 19 পাকিস্তানি সৈন্য। ব্যর্থ আয়রন ডোম, হুথিদের ব্যালিস্টিক হামলা প্রতিহতে প্রথমবারের মতো থার্ড মোতায়েন করল ইসরায়েল। আজারবাইজানি বিমান বিধ্বস্তের ঘটনায় জড়িত ইউক্রেন, রুশ বিমান প্রধানের বিস্ফোরক দাবি। আরাকান আর্মির কাছে সেনাদের আত্মসমর্পণ করতে বললেন মিয়ানমারের জেনারেল। ট্রাম্প মাস্কের বন্ধুত্বের চিড়, অভিবাসন নীতি নিয়ে দ্বন্দ্ব তুঙ্গে। সৌদি আবহাওয়া কেন্দ্রের সতর্ক বার্তা, ফের 0 ডিগ্রির নিচে নামবে সৌদির তাপমাত্রা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।